ব্রিক্সের মূল আলোচ্য সন্ত্রাস দমন, পাকিস্তানের দিকে অভিযোগের আঙ্গুল ভারতের। আউটরিচ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ। কোন সন্ত্রাসকে সমর্থন করে না চীন, মোদীকে বললেন শি জিনপিং। মাসুদ আজহারের প্রতি সহানুভূতিতে আপত্তি ভারতের। দারিদ্র্য জয়ের সাফল্য দেখতে দুদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অংশ নেবেন উন্নয়ন বিষয়ক নানা কর্মসূচিতে। এবং ঝিনাইদহে সংস্কারে হবে ধ্বংসের পথে ৭০০ বছরের পুরনো ১২ আউলিয়ার ১৫টি মসজিদ, সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা হাসান এবং আমি ফাহমিদা। সংবাদে থাকছে রাজধানী খেলার মাঠ ও এর সমস্যার সংকট নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। ভারতের গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে ব্রিক্স বিমস্টেক শীর্ষ নেতাদের সম্প্রসারিত সম্মেলন। এতে নানা বিষয়ে আলোচনা হলেও সন্ত্রাস দমন প্রধান বিষয়বস্তুতে পরিণত হয়েছে। বিকেল ৫টায় স্থানীয় লীলা হোটেলে শুরু হওয়া এই সম্মেলন বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এতে আরও যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ ব্রিক্স বিমস্টেকের সদস্য প্রধানেরা। ভারতের আমন্ত্রণে সদস্যদের বাইরে আফগানিস্তান ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধানরা এতে যোগ দিয়েছে। এর আগে বিকেল ৪:৩০ একই স্থানে অনুষ্ঠিত হয় বিমস্টেক সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মেলন, যেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ায় পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী MJ আকবর। বিশ্বজুড়ে চলা সন্ত্রাসকে সমর্থন করে না চীন। গতকাল ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে উঠে আসে এমন কথা। তবে উড়িতে হামলার ঘটনায় পাকিস্তানের জয়শ মোহাম্মদ নেতা মাসুদ আজহারের নিয়ে পুরনো সহানুভূতি বজায় রেখেছে দেশটি। বৈঠকে মাসুদ সম্পর্কে চীনের অবস্থান নিয়ে আপত্তি তুলে ধরেন নরেন্দ্র মোদী। এ নিয়ে বেশ সরব ভারতীয় গণমাধ্যমগুলো। মুজাহিদ হাসানের রিপোর্ট। ব্রিক্স সম্মেলনে অংশ নিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এখন ভারতের গোয়ায়। শনিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। সন্ত্রাসবাদ ইস্যুর পাশাপাশি ওই বৈঠকে প্রাধান্য পায় নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ NSG-তে ভারতের সদস্যপদ পাওয়ার বিষয়টিও। বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, ভারতের আপত্তির বিষয়গুলো চীন জানে। বৈঠকে মূলত সন্ত্রাসবাদ ও NSG নিয়ে কথা বলেছেন দুই সরকার প্রধান। আলোচনায় উঠে এসেছে মাসুদ আজহারের প্রসঙ্গ। Both sides recognized terrorism as a key issue. পাকিস্তানের জয়শ-ই মোহাম্মদ নেতা মাসুদ আজহারকে নিয়ে জাতিসংঘে ভারতের প্রস্তাব আটকে আছে চীনের আপত্তিতে। ইস্যুটি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে। কাশ্মীর ইস্যুতে পাক ভারত লড়াইয়ে চীন পাকিস্তানের পক্ষেই আছে, এমনটি বলা হয়েছে প্রতিবেদনগুলোতে। আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস, NDTV, টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের বেশিরভাগ টিভি পত্রিকা মাসুদ আজহারকে নিয়ে চীনের আপত্তির খবরটি গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। সঙ্গে উঠে এসেছে পাক ভারত সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও। ব্রিক্স সম্মেলনে পাকিস্তান ইস্যুতে বিশ্ব নেতাদের অবস্থান কি হবে সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। মুজাহিদ হাসান, RTV। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য দেখতে ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ১০ বছর পর বিশ্বব্যাংকের কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এলেন। বিকেলে এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ঢাকায় বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও সহ উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সোমবার সকাল ৯টায় সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কিম। সকাল ১০টায় অর্থ মন্ত্রণালয়ে যৌথ সংবাদ সম্মেলন করবেন তারা। বিকেল ৩টায় রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে দারিদ্র্যমুক্ত বিশ্ব বাংলাদেশ বিষয়ে ভাষণ দেবেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত কয়েকটি প্রকল্প পরিদর্শনের জন্য বরিশাল যাবেন কিম। ফিরে এসে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এরপর বিকেলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে সফর নিয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা ত্যাগ করবেন তিনি।
30 ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে সব ট্যানারি সাভারে স্থানান্তর করা না হলে 1 জানুয়ারি থেকে ওই সকল ট্যানারির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বেসিক শিল্পনগরীর ট্যানারি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। এ বিষয়ে ট্যানারি মালিকরাও একমত হয়েছেন বলেও জানান তিনি। পরে ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ঘুরে দেখেন মন্ত্রী। সাংবাদিক বন্ধুগণ, 1 জানুয়ারি থেকে হাজারীবাগে কোনো ট্যানারি শিল্প থাকতে পারবে না। 1 জানুয়ারির আগ থেকে আমরা হাজারীবাগের সমস্ত ট্যানারি শিল্প যাবতীয় সবকিছু বন্ধ করে দেবো। গ্যাস লাইন, কারেন্ট লাইন, ওয়াটার লাইন, এভরিথিং উইল বি ক্লোজড ডাউন। এটা হলো পরিষ্কার কথা। 2018 সালের মধ্যে নেপালের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে জানালেন বাণিজ্যমন্ত্রী। বললেন এর মাধ্যমে নেপালের সঙ্গে ব্যবসায়িক আদান প্রদানের পরিধি বাড়বে। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নেপালের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের বিষয়েও সরকার কাজ করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। ফারুক খানের রিপোর্ট। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করতে আসেন বাংলাদেশ সফররত নেপালের বাণিজ্যমন্ত্রী রুমি গোসাল। সাক্ষাৎকালে তারা দুদেশের মধ্যে বিরাজমান বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর বাণিজ্যমন্ত্রী বলেন, রেল যোগাযোগ ব্যবস্থা নেপালের সঙ্গে ব্যবসায়িক পরিধি বাড়াতে সাহায্য করবে। এটা যখন কমপ্লিট হবে 2018 সালের মধ্যে, তখন সরাসরি রেলওয়ের মাধ্যমে আমাদের পণ্য যেতে পারবে, নেপালের পণ্য আসতে পারবে। তাছাড়া নেপাল বহির্বিশ্ব থেকে যেসব পণ্য ইম্পোর্ট করবে ফর নেপাল, the Nepalese government will import products from other parts of the world that can also come to Mongla port, and from there they can directly take back into Nepal. এদিকে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে ডিজিটাল ওয়ার্ল্ড 2016 উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। আগামী 19 থেকে 21 অক্টোবর বসুন্ধরা কনভেনশন সেন্টারে তথ্য প্রযুক্তি বিষয়ক এই মেলার আয়োজন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সাইবার নিরাপত্তা রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। দুটো হুমকি আমাদের সামনে আছে। একটা হচ্ছে সাইবার অপরাধীরা একটা হুমকি হয়ে দেখা দিয়েছে, আরেকটা হচ্ছে জঙ্গি সন্ত্রাসীরা। সুতরাং প্রসারমান সাইবার জগৎটা তৈরি করছে আমাদের সরকার। সেই প্রসারমান সাইবার জগতের নিরাপত্তা নিশ্চিত করার পদ্ধতি কি, সেই ব্যাপারেও আপনারা এখানে তথ্য পাবেন। ডিজিটাল ওয়ার্ল্ড 2016 এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর অনুষ্ঠানে তথ্য প্রযুক্তির উপর বিশেষ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ফারুক খান, RTV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে মন জয়ের চেষ্টা করছেন, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীর সরওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত বিভিন্ন উপকমিটি নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপিকে অংশগ্রহণের জন্য দাওয়াত দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় তিনি জানান, দলের সম্মেলনের বিশ্বের 14টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে সম্মেলন স্থলে নিরাপত্তা পাশাপাশি সরওয়ার্দী উদ্যানে রোববার সন্ধ্যা থেকে 23 অক্টোবর সন্ধ্যা পর্যন্ত মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমন্ত্রণের বৈঠকের সুযোগ নিয়ে গিবত গিয়ে আসলো চীনের প্রধান প্রেসিডেন্টের কাছে। দুঃখজনক, দুর্ভাগ্যজনক। দেশের মানুষের মন জয় করতে হবে। দেশের মানুষের মন জয় করেই তো আমরা এগিয়ে যাচ্ছি শেখ হাসিনার নেতৃত্বে। বিদেশির মন জয় করে কি হবে? দেশের মানুষের মন জয় করতে হবে আগে। আমরা চাই তারা আসুক, এসে আমাদের বিজয়ের কথা শুনুক, এবং তারা নিজের কানে তাদের চক্রান্তের কথা শুনুক। এটা আমরা চাই, তারা আসুক এখানে। আবারও ব্রিক্স বিমস্টেক প্রসঙ্গ। দর্শক, ব্রিক্স বিমস্টেক নেতাদের সম্প্রসারিত শীর্ষ সম্মেলনের খবর জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী মারুফ রেজা। সম্মেলনের সবশেষ খবর জেনে নেব তার কাছ থেকে। স্থানীয় সময় বিকেল 4:45 সময় এই লীলা হোটেলে বিমস্টেকের 7টি রাষ্ট্রপ্রধানদের যে বৈঠক অনুষ্ঠিত হয়, সেই বৈঠকে কিন্তু যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমাদেরকে ব্রিফ করে জানানো হয়নি, তবে এই বিষয়বস্তু ছিল মূলত যতটুকু জানা গেছে সেখানে হচ্ছে এখানকার উন্নয়ন, এখানে অর্থনৈতিক, পারস্পরিক বাণিজ্য, এইসব নিয়ে কিন্তু বিমস্টেকের নেতারা তারা পারস্পরিকভাবে সহযোগিতামূলক কথা বলেছেন। এছাড়া এই 4:45 পরে 5:45টায় ব্রিক্স বিমস্টেকের যে সম্মেলনটি শুরু
হয়েছিল সেই সম্মেলনের রাষ্ট্রীয় প্রধান নেতারা কিছুক্ষণ আগে তারা শেষ করেছেন এবং এই ব্রিক্স বিমস্টেকের বিষয়বস্তু কি নিয়ে আলোচনা হয়েছে। যদিও আমরা যতটুকু জানতে পেরেছি যে এই দক্ষিণাঞ্চলে সন্ত্রাস জঙ্গিবাদ এইসব নির্মূলে কিভাবে পারস্পরিক সহযোগিতা বাড়ানো যায় এভাবে কথা হয়েছে। এছাড়া বিমস্টেককে কিভাবে শক্তিশালী করা যায় এই বিষয়ে কিন্তু ব্রিক্স এবং বিমস্টেকের নেতারা তারা পারস্পরিকভাবে কথা বলেছেন। এছাড়া যদিও আমি বিস্তারিতভাবে বলতে গেলে এই সন্ধ্যা 7টা নাগাদ হয়তো একটা প্রেস ব্রিফিং হতে পারে, সেই ব্রিফিংয়ের মধ্য দিয়ে আমি হয়তো পরবর্তী সংবাদে সেই বিস্তারিতভাবে তুলে ধরতে পারবো। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে সকাল 9:30টার সময় এই লীলা হোটেলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে সন্ত্রাস নির্মূল ছাড়াও এখানকার পারস্পরিক যে সহযোগিতামূলক অর্থনৈতিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় নিয়ে হয়তো আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী। তো এই ছিল এখানকার সবশেষ খবরাখবর। ব্রিক্স বিমস্টেক নেতাদের সম্প্রসারিত শীর্ষ সম্মেলনের সবশেষ খবর জানালেন মারুফ রেজা। চলে যাচ্ছি পরের সংবাদে। ঝিনাইদহে সংস্কারের অভাবে ধ্বংসের পথে 700 বছরের পুরনো প্রাচীন নিদর্শন 12 আউলিয়ার 15টি মসজিদ। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চেষ্টায় মাটি খুঁড়ে মসজিদগুলোর অস্তিত্ব পাওয়া গেলেও সংরক্ষণে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। ঝিনাইদহ প্রতিনিধি শিবলু জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। 12 আউলিয়ার 12 বাজার। ঝিনাইদহ শহর থেকে 32 কিলোমিটার দক্ষিণে আর যশোর জেলা থেকে 20 কিলোমিটার উত্তরে যার অবস্থান। 1993 সালে মাটি কাটতে গিয়ে এলাকাটিতে সন্ধান মেলে প্রায় 700 বছর আগের প্রাচীন কিছু নিদর্শন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহায়তায় আবিষ্কার হয় 15টি মসজিদ আর মাটির নিচে চাপা পড়ে থাকা এ অঞ্চলের ইতিহাস। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর খনন কাজ চালিয়ে এবং পুনরায় সংস্কারের মাধ্যমে বর্তমানের এই চেহারায় ফিরিয়ে আনে, কিন্তু পরে অযত্ন আর অবহেলায় আবারও ধ্বংস হতে চলেছে কালের সাক্ষী এই নিদর্শনগুলো। এই সাইটগুলো সরকার খনন করেছে বা মেরামত করেছে, এই জায়গাগুলো এখনো মালিকানায় রয়েছে। এই জায়গাগুলো আগে সরকারের অধিগ্রহণ করা দরকার। বাজারের ঐতিহ্য মসজিদগুলো দেখতে আসছি, মসজিদগুলো দেখতে অনেক সুন্দর, মসজিদগুলো সংস্কার করলে অনেক সুন্দর লাগবে, অনেক পর্যটক লোক বেড়াতে আসবে। সবচেয়ে ভালো লাগার জিনিস আছে মসজিদগুলো পুরাতন ঐতিহ্য, এই জন্য আসা হয়। জেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জানান, অতি সত্বর মসজিদগুলোর সংস্কার কাজে হাত দিবে সরকার। গত 1 মাস আগে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে আমাদের কাছে পত্র মারফত জানতে চাওয়া হয় যে এখানে মসজিদগুলোর কি অবস্থা এবং এগুলা কোনো তালিকাটা নেই। তবে এলাকাবাসী মনে করছেন অন্যান্য নিদর্শন সহ ঐতিহ্যবাহী এই মসজিদগুলোকে সংস্কারের মাধ্যমে জেলায় গড়ে উঠতে পারে পরিকল্পিত একটি পর্যটন কেন্দ্র। মাসুদ মুস্তাহিদ, RTV। অযত্ন আর অবহেলায় বেহাল দশা রাজধানীর মহাখালী বিটিসিএল মাঠটির। কোরবানির পশুর হাটের পর সংস্কার না হওয়ায় খেলাধুলা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য মাঠটি ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। নোংরা কাদা পানির কারণে বাড়ছে রোগবালাই, সঙ্গে মাদকাসক্তদের উৎপাত। তবে কর্তৃপক্ষ বলছে শীঘ্রই মাঠটিকে খেলার উপযোগী করা হবে। নাজমুল হোসেন সাইমনের ছবিতে রাজধানীর খেলার মাঠগুলোর করুণ চিত্র নিয়ে শাহাবুদ্দিন সাহেবের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব। রাজধানীর মহাখালী, বনানী ও গুলশান ও করাইল এলাকার একমাত্র মাঠ এটি। গেল ঈদের আগে এখানে কোরবানির পশুর হাট স্থাপন করে উত্তর সিটি কর্পোরেশন। এই মাঠে মনে হয় এই ফার্স্ট গরুর হাট হলো, তো এটাতে আমরা স্যাটিসফাই না। পশুর হাট শেষ হয়ে গেলেও মাঠটি আর সংস্কার করা হয়নি। 4-5 মাস কোনো খেলা নাই, এরকম হাট হইলে আমাদের দরকার নাই। পড়ে যাওয়ার ভয় থাকতেছে, পিচ্ছিল হয়ে যাচ্ছে, কাদা কাদা আমাদের প্যান্ট শার্ট সব বইরা যায়, যার জন্য টিচাররা গেলে আমাদের বকাবকি করে। হাটের খড়কুটোর সঙ্গে থাকা ধান বীজ গজিয়ে রূপ নিয়েছে ধান গাছে। পশু চলাচলের জন্য ভেঙে ফেলা হয়েছিল রাস্তার পাশের দেয়ালটি। ওয়াল ভাঙাতে গেছে, আটার জায়গা নাই। খানাখন্দ আর কাদা জলের জন্য মাঠটি এখন মশার উর্বর প্রজনন ক্ষেত্র। মাঠে খেলতে না পেরে অলস সময় কাটে শিশুদের। আমরা নাইছি খেলার লাগিয়া, মাঠটা অনেক পচা হয়েছে, আমরা খেলতে পারি না, পিঠও ভালো লাগে না। সেই অলস মস্তিষ্ক হয়ে ওঠে শয়তানের আড্ডাখানা। ফালতু ফ্রেন্ডদের সাথে সময় দিতে হচ্ছে, এখানে সেখানে যেতে হচ্ছে, যার জন্য আমাদের স্মোক করতে হচ্ছে। এদিক দিয়ে মেয়ে দিয়ে যায়, টিজিং টাইপেরটা হয়ে যেতে পারে। আমরা যদি খেলার মাঠটা থাকতো, আমরা এদিকে থাকতাম, ওইদিকে কোনো সমস্যা হতো না। গুলশান 2 ইউথ ক্লাব ছিল, যে এখানে এসে প্রায় টুর্নামেন্ট হইতো। 12 বসাইছিল, এখানে মধ্যখানে ক্রিজ ছিল, সেখানেও খেলা হইতো। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বলেছে সিটি কর্পোরেশন অনৈতিক তৎপরতা চালাচ্ছে। আইন এটিই বলে দিয়েছে যে সিটি কর্পোরেশন মাঠকে মাঠ হিসাবে রাখবে, রক্ষণাবেক্ষণ করবে। নিজের মাঠে যেখানে তার ইজারা দেওয়ার এখতিয়ার নাই,
অন্যের মাঠ সেখানে ইজারা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, এগুলো গায়ের জোরে করা। সিটি কর্পোরেশন শিগগির মাঠটি ঠিক করে দিক, এমনই দাবি ক্রীড়া প্রতিমন্ত্রীর। সিটি কর্পোরেশনকে আমি আহ্বান জানাই এবং সংশ্লিষ্ট সবাইকে আমি আহ্বান জানাই যে ক্রীড়ার স্বার্থে, আমাদের যুবদের ভবিষ্যৎ মঙ্গলের স্বার্থে আমাদের এই খেলাধুলোর জায়গা এবং এই অবসর বিনোদনের জায়গাগুলি সুন্দর করে রাখবো, সে উপলক্ষে নিশ্চয়ই সবাই উদ্যোগী ভূমিকা পালন করবেন। মাঠ সুরক্ষায় সবার সহযোগিতা চান বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক। ভবিষ্যতে সরকারি মাঠে যেখানে আমাদের আশপাশে স্কুলের বাচ্চারা সেখানে খেলাধুলা করে, কাজে এটার এই অবস্থা হোক, সেই ব্যাপারে আমি আশা করি সবাই আমাদেরকে সাহায্য করবেন। সেই ব্যাপারটা মাঠটা সুন্দর থাকুক, মাঠটা মানুষ জনগণের জন্য সুন্দরভাবে ব্যবহার উপযোগী থাকুক। সিটি কর্পোরেশন জানিয়েছে মাঠ শিগগির খেলাধুলার উপযোগী করা হবে। হাট করার সময় আমরা বলেছিলাম স্যান্ড ফিলিং করে দেওয়ার জন্য, স্যান্ড ফিলিং করেছে। এরপরে মেরামতটিকে যেভাবে পর্যায়ে আসার কথা, ভালো করার কথা, সেভাবে হয়নি। বৃষ্টি চলছে। আপনার এটি আগামী এক সপ্তাহের মধ্যেই দেখবেন যে আমরা রোলার করে দিয়ে ঠিক করে দেব। কর্তৃপক্ষের এমন আশ্বাস দ্রুত বাস্তবায়ন চায় এলাকাবাসী। এটা আমরা উপযোগী করে দেব। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। আধুনিক প্রযুক্তি এবং দক্ষ জনবলের সমন্বয়ে মানসম্মত খাদ্য উৎপাদন করে চাষিদের নজর কেড়েছে বেঙ্গল ফিড অ্যান্ড ফিশারিজ। বাজারে এ খাদ্যের চাহিদা বাড়ায় উৎপাদনে যাচ্ছে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ইউনিট। বেঙ্গল ফিড ব্যবহার করে প্রান্তিক চাষিরা আরও বেশি উপকৃত হবেন বলে মনে করেন এর উদ্যোক্তারা। নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাবুর তথ্যচিত্রে রাসেল আহমেদের রিপোর্ট। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পোল্ট্রি, মৎস্য, গবাদি পশুর মানসম্মত খাদ্য উৎপাদন করে আসছে বেঙ্গল ফিড অ্যান্ড ফিশারিজ লিমিটেড। পুষ্টিগুণ ও কার্যকারিতার জন্য অল্প সময়ে চাষিদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে এটি। বাড়তে থাকে এর ব্যাপক চাহিদা। তাই উৎপাদন বাড়াতে স্থাপিত হচ্ছে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ইউনিট। 2017 সালের মাঝামাঝি সময়ে উৎপাদনে যাবে এটি। এখানকার উৎপাদিত খাদ্য ব্যবহার করে চাষিরা উপকৃত হবেন বলে জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের প্রোডাক্টটি সারা বাংলাদেশে ব্যাপক সাড়া পেয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা দ্বিতীয় ইউনিটটিও শুরু করব উন্নত বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে। তো আশা করছি 2017 সালের মাঝামাঝিতে আমরা আমাদের প্রোডাক্টটা বাজারে নিয়ে আসতে পারব। নোয়াখালীর চৌমুহনীতে দ্বিতীয় ইউনিটের আনুষ্ঠানিক ভিত্তি স্থাপন করেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। পরে অত্যাধুনিক ল্যাব ঘুরে দেখেন তিনি। এখানে আমরা তৈরি করব ক্যাটেল ফিড, তারপরে মুরগির খাদ্য, মাছের খাদ্য, এবং আমরা এই ফ্যাক্টরিতে বিশ্বের সবচেয়ে উন্নত মানের মেশিনারিজ আমরা ব্যবহার করব। বেঙ্গল ফিডের প্রান্তিক চাষিদের আস্থা ধরে রাখতে বদ্ধপরিকর প্রতিষ্ঠানের কর্মকর্তারাও। রাসেল আহমেদ, আরটিভি। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে। দেশে 52% শ্রমিক দালালের মাধ্যমে দেশের বাইরে যাচ্ছে বলছে গবেষণা প্রতিবেদন। 1.5% অভিবাসী হচ্ছে সরকারিভাবে। এবং ভাঙাচোরা রাস্তা আর ড্রেনেজ ব্যবস্থার অভাব সহ নানা সমস্যায় জর্জরিত বরগুনার বামনা শহর পৌরসভায় রূপান্তরের দাবি। সন্ধ্যার সংবাদ দেখছেন আরটিভিতে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি নাবিলা হাসান। দেশে প্রায় 52% শ্রমিক দালালের মাধ্যমে দেশের বাইরে যাচ্ছে আর মাত্র 1.5% অভিবাসী হচ্ছে সরকারিভাবে। অভিবাসনের এমন চিত্র উঠে এসেছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের এক গবেষণা প্রতিবেদনে। সকালে রাজধানীর সিডা মিলনায়তনে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় অবৈধ অভিবাসন বন্ধে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অবৈধ অভিবাসন বন্ধে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, পাশের দেশের কোনো ট্রানজিট ব্যবহার করে অবৈধ অভিবাসী হয়ে দেশের মানুষ যেন বিদেশে যেতে না পারে, সরকার সে লক্ষ্যে কাজ করছে। ভাঙাচোরা রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত বরগুনার বামনা উপজেলা শহর। সমস্যা সমাধানে বামনাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানিয়েছে স্থানীয়রা। উপজেলা চেয়ারম্যান শোনালেন আশ্বাসের বুলি। বরগুনা উত্তর প্রতিনিধি ফেরদৌস খান ইমনের তথ্যচিত্রে আলোচনা জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি।
প্রায় 1,05,000 মানুষের বসবাস বরগুনার বামনা উপজেলায়। উপজেলা শহরের প্রায় 20,000 মানুষ দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা বঞ্চিত। শহরের প্রতিটি রাস্তায় বড় বড় খানাখন্দ, সামান্য বৃষ্টিতে জমে থাকে হাঁটু পানি, নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা। এই ভাঙ্গনে কোনো ছেলে মেয়ে কোনো মানুষ এখান থেকে চলার মতো কোনো পথ নেই। আমাদের প্রতিনিয়ত স্কুল ড্রেস নষ্ট হচ্ছে, আমাদের জামা পায়জামায় প্রচুর কাদা লেগে যাচ্ছে। ঠিকাদাররা তাদের যতটুকু বরাদ্দ তার চেয়ে একেবারে সামান্য তারা কাজ করছেন, তারা চুরিটা বেশি করছেন। এই অবস্থায় বামনাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা বামনাকে এটি পৌরসভা চাই যাতে জনগণের মান উন্নয়ন হয়। উপজেলা চেয়ারম্যানের মুখে আশ্বাসের বাণী। এই বিষয়ে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছি। মেইনটেনেন্স হবে এবং রাস্তা আসলে খুব সরু ছিল, রাস্তাটি ছিল মাত্র 10 ফিট, আমরা এটা 18 ফিটে উন্নীত করার জন্য জোর চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিটিতে আলোচনা হয়েছে। শুধু আশ্বাস নয়, সমস্যা সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বামনাবাসী। নুসরাত জাহান সিনথি, RTV। ঝালকাঠিতে 2 বিচারক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফের ফাঁসি আজ কার্যকরের কথা রয়েছে। খুলনা জেলা কারাগারে রাত 10:30টায় রায় কার্যকরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। ফাঁসির মঞ্চ ও জল্লাদ প্রস্তুত রাখা হয়েছে, নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। এদিকে আরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যরা। দুপুর 2টার দিকে পরিবারের 12 সদস্য তার সঙ্গে দেখা করেন। জেএমবি নেতা আরিফ 2008 সাল থেকে খুলনা জেলা কারাগারে রয়েছেন। 2005 সালের 14 নভেম্বর জেএমবির বোমা হামলায় নিহত হন ঝালকাঠি সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পার। এই মামলায় 7 জনের ফাঁসির আদেশ দেন বিচারক। ইতিমধ্যে 6 জনের ফাঁসি কার্যকর হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের রেল লাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছে 3 শিশু। নিহতরা হলেন পারভেজ, শুভ ও মোনায়েম। স্থানীয়রা জানায়, সকালে ভাদুঘর রেল ক্রসিং এলাকায় রেল লাইনে দাঁড়িয়ে 3 কিশোর ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের ছবি তোলার পাশাপাশি নিজেদের সেলফি তুলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয় পারভেজ এবং শুভ। আহত অপর শিশু মোনায়েমকে চিকিৎসার জন্য মেডিকেলে নেওয়ার পর সে মারা যায়। এদিকে যশোরের সরসা কামালবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সাভারে আলাদা জায়গা থেকে এক নারী সহ 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে হেমায়তপুর জয়নাবাড়িতে গ্যারেজের নিরাপত্তা কর্মী হেলাল উদ্দিনকে বিদ্যুতের তারে জড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় একটি ইজি বাইক চুরি করে নিয়ে যায় তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে বিরুলিয়া থেকে শিরিন নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। অজ্ঞাত আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয় ভাকুরতার থেকে। ভোরে চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল বশর প্রকাশ নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। গেল রাতে উপজেলার ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় তার বিরুদ্ধে 21টি মামলা রয়েছে। এ সময় 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। সকালে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ফারুক আহমেদের হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইল প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ না হওয়ায় হত্যাকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা হত্যাকাণ্ডের প্রতিবাদকারীদের নানাভাবে প্রাণনাশের হুমকি ও হয়রানি করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বক্তারা। জেলা আওয়ামী লীগের পক্ষে লিখিত বক্তব্য দেন জেলা সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন। এই সময় আরও বক্তব্য দেন নিহত ফারুক আহমেদের স্ত্রী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক তানফির হাসান ছোটমনি, জেলার বাস মালিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া বড়মনি সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এই সময় হত্যাকারীরা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। এদিকে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় অভিযুক্ত খুনি সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন। এর আগে জামিন চেয়ে আদালতে আবেদন করেন আমানুর রহমান রানার আইনজীবীরা। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবী। পরে উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন বিচারক। ফারুক আহমেদ হত্যা মামলায় গেল 18 সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন এমপি রানা। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে প্রেরণ করা হয়। 19 সেপ্টেম্বর তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
আজ পহেলা কার্তিক। উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী সাধক পুরুষ বাউল সম্রাট ফকির লালন শাহর ১২৬তম তিরোধান দিবস। এ উপলক্ষে কুষ্টিয়া ছেউরিয়ায় লালনের সমাধিস্থল লালন আখড়া বাড়িতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে ৩ দিনের লালন স্মরণ উৎসব। পারে লয়ে যাও আমায় এই স্লোগানে গেল রাতে আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। তবে আজ সকালে শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। লালন ফকিরের জাতপাতহীন মানব ধর্মে দীক্ষিত হতে এবার কয়েকদিন আগে থেকে অগণিত লালন ভক্ত অনুসারীরা সাইজির ধামে এসে উপস্থিত হয়েছেন। রাজধানীতে পালিত হল বিশ্ব মেরুদণ্ড দিবস ২০১৬। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিউরোসায়েন্স সোসাইটি এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আগত দেশের স্বনামধন্য ডাক্তাররা মেরুদণ্ডকে দেহের অমূল্য সম্পদ উল্লেখ করে হাড়ের ক্ষয়রোধ সহ অন্যান্য বিষয়ে পরামর্শ দেন। পরে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। এস আলম গ্রুপ চট্টগ্রামের খবর। চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃ উপজেলা ফুটবল প্রতিযোগিতা। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই খেলায় ২-০ গোলের ব্যবধানে হাটহাজারী উপজেলা বিপক্ষে জয় পেয়েছে স্বাগতিক রাউজান উপজেলা। খেলার প্রথমার্ধে রাউজানের পক্ষে প্রথম গোল করেন রানা, দ্বিতীয়ার্ধে আরেক গোল করেন সবুর। এর আগে উপজেলা মাঠে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আজমান নাসিরউদ্দিন। এই সময় উপজেলা চেয়ারম্যান ইহসানুল হায়দার চৌধুরী বাবুল ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস উপস্থিত ছিলেন। আবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে জাতিসংঘের মহাসচিবের সামনে হাইতিতে ত্রাণ লুট, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস বান কি মুনের। এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বিসিবির, সবশেষ খেলাতে স্কোয়াড থেকে 4টি পরিবর্তন। সন্ধ্যার সংবাদ দেখছেন আরটিভিতে। আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা হাসান এবং আমি ফাহমিদা সালাম। প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার 10 সাংবাদিককে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দুপুরে রাজধানী ধানমন্ডি টিআইবির কনফারেন্স রুমে এই পুরস্কার দেওয়া হয়। ইলেকট্রনিক মিডিয়া প্রতিবেদক বিভাগে যৌথভাবে বিজয়ী হয়েছে এনটিভির বিশেষ প্রতিনিধি শফিক শাহিন ও মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি বদরুদ্দোজা বাবু। প্রামাণ্য অনুষ্ঠান বিভাগে যৌথভাবে বিজয়ী হয়েছে যমুনা টেলিভিশনের সাংবাদিক আলাউদ্দিন আহমেদ এবং জিএম ফয়সাল আলম। এছাড়া প্রিন্ট মিডিয়ার আঞ্চলিক বিভাগে চাঁদপুরের ইলশেপাড়া পত্রিকার সাংবাদিক রেজাউল করিম ও জাতীয় বিভাগে বাংলা মেইলের শাহেদ শফিক বিজয়ী হয়েছেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সফরের দিন হাইতির একটি অংশে সংস্থাটির ত্রাণ সহায়তার ট্রাক লুট করেছে স্থানীয়রা। ত্রাণ সহায়তায় দেরি ও পরিমাণে পর্যাপ্ত না হওয়ায় এই লুটপাট চালায় হ্যারিকেন ম্যাথিউর আঘাতে লন্ডভন্ড হাইতির উত্তেজিত জনতা। এদিকে হাইতিতে পৌঁছানোর পর পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দেওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। হ্যারিকেন ম্যাথিউর আঘাতে হাইতিতে প্রায় 900 মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে আশ্রয়হীন প্রায় 14 লাখ মানুষের জন্য প্রয়োজনীয় জরুরি ত্রাণ সহায়তা। সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘাত নিরসনে কার্যকর কোনো সমাধানের পথ ছাড়াই শেষ হল আরও একটি আলোচনা। সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত 9 জাতির কূটনৈতিক আলোচনা থেকে কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি বিশ্ব নেতারা। জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত স্টাফান ডি মিস্তুরা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ ছাড়াও সিরিয়ার বিদ্রোহীদের সমর্থিত অংশ নেন আলোচনা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সভাপতিত্বে 4 ঘণ্টারও বেশি সময় আলোচনার পর অংশগ্রহণকারী দেশগুলোর পক্ষ থেকে দেয়া হয়নি কোনো যৌথ বিবৃতি। তবে সাংবাদিকদের কেরি জানান, গঠনমূলক আলোচনা হলেও কার্যকর কোনো সমাধানে সম্মত হতে পারেনি অংশগ্রহণকারীরা।
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় আলাদা ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল বেটিসকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। 4 মিনিটে ভার্নানের গোলে লিড নেয় রিয়াল। এরপর 32 মিনিটে বেনজেমা, 40 মিনিটে মার্সেলো আর 45 মিনিটে স্কোর গোলে 4-0 এগিয়ে যায় জিদানের শিষ্যরা। 56 মিনিটে আলভারো 1 গোল শোধ দিল আর খেলায় ফিরতে পারেনি বেটিস। 63 মিনিটে স্কোর, 79 মিনিটে রোনালদো আরো 1 গোল করলে বড় জয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে ডেপোর্টিভো লা করুনাকে 4-0 ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন রাফিনহা, একটি গোল করেছেন লুইস সুয়ারেজ আর ইনজুরি থেকে ফিরেই গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসিও। Neymar to the inside, Messi runs, Neymar finds him! রবি ক্রিকেট নিউজ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য নতুন 4 জনকে অন্তর্ভুক্ত করে 14 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন ডাক পাওয়া 4 জন হলেন সাব্বির রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান। জায়গা হলে তাসকিন আহমেদ, রুবেল হোসেন, জুবায়ের হোসেন, নাসির হোসেন, মোহাম্মদ শাহিন, আলামিন হোসেন ও লিটন দাসে। তবে ধারাবাহিক ব্যর্থতার বিতে থাকা সৌম্য সরকার আছেন স্কোয়াডে। মাত্র 2 জন পেসারকে রাখা হয়েছে প্রথম টেস্টের জন্য। মুশফিকুর রহিমের অধিনায়কত্বে দলের বাকি সদস্যরা হলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, শুভাগত হোম, তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম। এদিকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে বিসিবি একাদশের বিপক্ষে 292 রানে পিছিয়ে ইংল্যান্ড একাদশ। ইংলিশদের হাতে আছে পুরো 10 উইকেট। চট্টগ্রামের এমএ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে 294 রানে অল আউট হয় বিসিবি একাদশ। 3 উইকেটে 260 থেকে শেষে 66 রানের 7 উইকেট হারায় স্বাগতিকরা। আব্দুল মজিদ করেন সর্বোচ্চ 106 রান, নাজমুল হোসেন শান্ত 72 ও মোসাদ্দেক হোসেন করেন 47 রান। অধিনায়কের দায়িত্ব পাওয়া সৌম্য সরকার করেন 4 রান। ইংলিশদের হয়ে জাফর আনসারি 4টি ও 2টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও গ্যারেথ ব্যাটি। জয়ের ব্যাটে নেমে 2 রান তুলে দিন শেষ করে সফরকারীরা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সিনথেটিক টার্ফে আজ থেকে শুরু হল বিএসজিসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী দিনের দল তুলে নিয়েছে এটিএন নিউজ, চ্যানেল আই, বাংলাদেশ টেলিভিশন, বাংলা ট্রিবিউন ও নিউজ ন্যাশন। এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে আইটিভি সহ মোট 24টি ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমের ক্রিকেট দল। নামগুলো জানিয়ে দিচ্ছি আবার একবার। ব্রিক্সের মূল আলোচ্য সন্ত্রাস দমন, পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল ভারতের। আউটরিচ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ। কোন সন্ত্রাসকে সমর্থন করে না চীন, মোদীকে বললেন শি জিনপিং। মাসুদ আজহারের প্রতি সহানুভূতিতে ভারতের আপত্তি। দারিদ্র জয়ের সাফল্য দেখাতে 2 দিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অংশ নেবেন উন্নয়ন বিষয়ক নানা কর্মসূচিতে। এবং ঝিনাইদহ সংস্কারের অভাবে ধ্বংসের পথে 700 বছরের পুরনো 12 আউলিয়ার 15টি মসজিদ সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। আরটিভি সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।